তিনবারই বের করেছিলেন যে আমি কোনো বিভিন্ন জায়গা দেখিয়ে যে এটা আমি চিনি কিনা। আমাকে একবার কল্যাণপুর নিয়ে গিয়েছিলেন। আমি ওখানে কাউকে চিনি কিনা, কোনো বাসা চিনি কিনা, বা একটা বাসা দেখিয়ে বলেছিলেন এই বাসাটা কি আপনি এই এরিয়াতে আসছেন কখনো, চিনেন? এরকম অভিযানের কথা বলেছে আরকি। অভিযানে বের হয়েছে বলেছে। তো এরকমই একটা অভিযানে ওনারা আশকোনায় নিয়ে গিয়েছিল। ওখানে আসলে একটা বাসায় আমাকে নিয়ে বসিয়ে রেখেছিল। আমি আমার মায়ের সাথে কথা হয়েছে, দেখা হয়েছে ওখানে। ওইটাই, ওরা আসছিল, ওদের সাথে আমার দেখা হয়েছিল ওইটাই। কিন্তু পুলিশ কি পরে অন্যভাবে বলেছে এই আরকি। এরপর 10 দিনের রিমান্ডে নেওয়া হয় শিলাকে। জিজ্ঞাসাবাদ শেষে কাশিমপুর কারাগারে পাঠানো হয় তাকে। 4 বছর পর জামিনে মুক্ত হন জেবুন্নাহার শিলা। আমি জেলে যাওয়ার 1 বছরের মধ্যেই আমার শ্বশুর এবং শাশুড়ি দুজনেই মারা যান। মানে ওনার ছেলের মৃত্যুর 1 বছরের মধ্যেই আমার শ্বশুর শাশুড়ি মারা যান, দুজনেই স্ট্রোক করে ব্যথা পেয়ে পড়ে গিয়ে। আমি বের হওয়ার 20 দিন আগে আমার আব্বু মারা যান, 2020 সালে। ওরা আমাকে জানতেও তো আমাকে একটা ফোন কল করতে দিত না ওখান থেকে। আমরা ওখানে যখন আমাদের হতো, অফিসার ওরা আসতো, জেলার ওরা আসতো, আমরা রিকোয়েস্ট করতাম বাসায় একটা ফোন কল করার জন্য। ওরা তো কখনো সহযোগিতা করতো না, এবং যারা ডিউটি করতো রক্ষী বাহিনী ওদেরকেও মানা করে দিত যেন আমাদের ফোন না করা হয়। চাই আমি আমার হারানো কিছুই তো খুঁজে ফিরে পাবো না, আমি শুধু সম্মানটুকু চাই। যে অপবাদ দিয়েছিল সেই অপবাদ গ্লানি থেকে মুক্তি চাই আমাকে, আমার স্বামীকে। উনি যদি সত্যি জঙ্গি হতেন, ওনাকে ওরা বিচার করতো। ওনাকে কেন এভাবে মেরে ফেলল? একটি প্রশ্ন ঘুরে ফিরে নিশ্চয়ই আপনার মাথায়ও এসেছে। যদি জঙ্গি না হয়ে থাকেন তাহলে মেজর জাহিদ ও তার পরিবারের উপর আক্রোশের কারণ কি? সেই প্রশ্নের উত্তর খুঁজছি আমরাও। আর এই সমীকরণ মেলাতে যেতে হবে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায়। বিডিআর বিদ্রোহের সময় আটকে পড়া অনেক সেনা কর্মকর্তাই তখন ফোন করে তাদের বাঁচানোর আকুতি জানিয়েছিল। তাদেরই একজন ছিলেন ক্যাপ্টেন মাজহার। সে সময় তিনি কল করেছিলেন মেজর জাহিদকে। ক্যাপ্টেন মাজহার এবং মেজর জাহিদ তারা দুজন কোর্সমেট ছিল, ব্যাচমেট। তো যখন বিডিআরে এরকমভাবে ভিতরে এরকমভাবে অফিসারদেরকে মারা হচ্ছিল, তখন এই ক্যাপ্টেন মাজহার তার কাছে ফোন করেছিল এবং সে বলেছিল যে এখানে যারা অফিসারদেরকে মারছে আমার কাছে তাদেরকে বিডিআরের সৈনিক বলে মনে হয় না, কারণ তারা বাংলা ভাষায় কথা বলছে না, তারা একটা ভিন্ন ভাষায় কথা বলছে এবং যেটা আমি বুঝতে পারছি না, এবং এরা বিডিআরের সৈনিক না, আমি শিওর। সে যখন বগুড়াতে পোস্টিং গেছে, এটা সে তার বন্ধুবান্ধবের মধ্যে আলোচনা করছে এবং আস্তে আস্তে এটা চারিদিকে প্রায় সবাই জেনে গেছে যে জাহিদ একটা খুব সেন্সিটিভ ইনফরমেশন সে জানে এবং এটা খুব অথেন্টিক। এটাই ছিল তখনকার যে সরকার ছিল তাদের জন্য একটা বিরাট ভয়াবহ সোর্স অফ ইনফরমেশন। বিডিআর বিদ্রোহের ঘটনার পর হতাশ ছিলেন মেজর জাহিদ। নিহত সেনা কর্মকর্তাদের বিষয়টি নিয়ে সরব ছিলেন তিনি, এমনকি স্বেচ্ছায় অবসর নেয়ার পরও। যখন এটা জানে যে সবাই যে জাহিদ এরকম একটা সেন্সিটিভ ইনফরমেশন সে জানে, তখন তাকে কিভাবে মানে হত্যাযোগ্য করা যায় সেটার একটা পরিকল্পনা চলতে থাকে, এবং সেটারই অংশ হিসেবে জাহিদকে তখন জঙ্গি হিসেবে মানে ট্যাগ দেওয়া হয়। এবং এইটা জানার পরে জাহিদের ব্যাচমেটরা তখন সেনাবাহিনীর ভিতরে, আমি বিভিন্ন সেনানিবাসে জানতে চেয়েছি সেনাবাহিনী যে আসলে জাহিদ এই ধরনের জঙ্গি কোনো গোষ্ঠীর সাথে যুক্ত আছে কিনা। প্রত্যেকটা জায়গা থেকে জানানো হয়েছে জাহিদ এই ধরনের কোনো যোগাযোগ কারোর সাথে নাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এই মর্গে পড়েছিল মেজর জাহিদের লাশ। এরপর হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে। তারা অজ্ঞাতনামা হিসেবে দাফন করে জুরাইন কবরস্থানে। অজ্ঞাত মহিলা 2016 সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই 3 মাসের ব্যবধানে রাজধানী ঢাকায় শুধু 3টি জঙ্গি অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। সেই অভিযানে মারা যাওয়া 3টি মরদেহ এই ঢাকা মেডিকেলের মর্গেই হস্তান্তর করে আইনশৃঙ্খলা বাহিনী, এবং সেখানে প্রত্যেকটি মরদেহের ক্ষেত্রেই আমরা দেখেছি যে অজ্ঞাতনামা হিসেবে হস্তান্তর করা হয়। তবে মেজর অবসরপ্রাপ্ত জাহিদের যে মরদেহটি, সেটি দীর্ঘ 3 বছর হিমাঘরে রাখার পর আঞ্জুমান মুফিদের মাধ্যমে জুরাইন কবরস্থানে হস্তান্তর করে বা দাফন করে আইনশৃঙ্খলা বাহিনী। একজন অপরাধীর লাশও তো মানুষ পায়, মানুষকে জানানো হয়, পরিবারকে জানানো হয়। আমার পরিবার অনেক ঘুরে যায়, তখনকার মিডিয়া অনেক মিথ্যা প্রপাগান্ডা
দিয়েছে যে পরিবারের কেউ আসেনি। অনেকবার গিয়েছে আমার পরিবার, আমার শ্বশুর, আমার বাবা, ওনাকে লাশটা অন্তত দেওয়ার জন্য, ওরা দেয়নি। 303 হলো আঞ্জুমানের সিরিয়াল আর কি, আমাদের রেকর্ডের যে আঞ্জুমান গুলি দাফন হয় ওই দাফনের সিরিয়ালটা, কিন্তু কবরের সিরিয়ালটা নেই। কবর সিরিয়াল এখানে নাই, কবরের সিরিয়ালটা নেই। তার মানে এখন কি কবর কোথায় এক্স্যাক্টলি কোনটা, এটা কি এটা বলা সম্ভব? এটা বের করা সম্ভব। সেই কবরস্থানেই বাবার লাশ খুঁজে এসেছিলেন তার 2 মেয়ে। তারা জানে না ঠিক কোন মাটির নিচে তাদের বাবা মিশে আছে। আমার বাবা কখনোই কোনো জঙ্গি হতে পারে না। আমার বাবার হত্যার সুষ্ঠু বিচার হোক, যারা জড়িত তাদেরকে যেন বিচার আওতায় আনা হয়। সাজানো গল্পে হয়তো একজন জাহিদকে মুছে ফেলা সহজ, কিন্তু একজন সন্তানের স্মৃতি মুছে ফেলার সাধ্য কি আছে? জঙ্গি দমনের নামে নিরীহ মানুষের রক্তে রঞ্জিত এই অধ্যায়গুলো আমাদের বিচার ব্যবস্থার কাছে এক বড় প্রশ্নচিহ্ন। প্রশ্ন এখন একটাই, রাষ্ট্র কি নিজে ভুল স্বীকার করে ক্ষতবিক্ষত এই পরিবারের পাশে দাঁড়াবে, নাকি নামহীন এই কবরের মতো ধামাচাপা পড়ে থাকবে এই নির্মম সত্য? বন্ধুরা, ক্যাপ্টেন মাজহার ফাঁস করে দিয়েছিলেন বিডিআরের ভিতরের অবস্থা বন্ধু মেজর জাহেদের কাছে। ভিতরের অবস্থাটা তিনি ফাঁস করে দিয়েছিলেন যে বিদেশিরা অর্থাৎ ভারতীয় বাহিনী ঢুকে পড়েছে পিলখানার ভিতরে, আর সেটাই মেজর জাহিদ পরবর্তীতে তার কলিগদের সাথে শেয়ার করেছিলেন। আর এই ব্যাপারটা সত্য ছিল বলেই তৎকালীন সরকার সহ্য করতে পারেনি। মেজর জাহেদের বেঁচে থাকাটাকে, তার স্ত্রীর জীবনটাকেও তারা দুর্বিষহ করে দিয়েছে। এভাবেই তারা তাদের কুকাজের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে তারা ভারতের সহযোগিতায় পিলখানায় হত্যাযজ্ঞ চালিয়েছিল বাংলাদেশের সেনাবাহিনীর একাংশের বিরুদ্ধে। জাতি এদের বিচার চায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।